Okay, welcome to our basic spoken English course orientation program. So আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে মূলত আমরা আমাদের এই ক্লাসের পুরো যাত্রা কিভাবে হবে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করব। সো এখানে প্রশাসনের পক্ষ থেকে মাগরিবের পরে বিদ্যুৎ চালানো নিষেধ আছে, যার কারণে আমি এখানে শহরের পাশেই অবস্থান করছি, যার কারণে লাইট জ্বালানো সম্ভব হচ্ছে না। সো সরি ফর দ্যাট। সো আজকে আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। তো এখানে আমাদের মৌলিক পুরো কোর্সের বিষয়গুলো তুলে ধরা হবে, যে আমাদের কোর্সগুলো কিভাবে চলবে। সো আমি আমার ইংলিশ লার্নিং এর কিছু গল্প দিয়ে শুরু করি। সো আমি যখন কমি মাদ্রাসায় পড়তাম 2012 সালে, তো তখন আমি দেখতাম যে আমার আশপাশে যারা স্কুল এবং কলেজে পড়ালেখা করছে আমাদের কাছের মানুষ, এবং তারা আমাদের সাথেই ওঠা বসা করেন। তো তারা অনেক সময় হাই, হ্যালো, থ্যাংক ইউ এই জাতীয় অনেক বিষয় ওনারা প্রয়োগ করেন, কিন্তু আমি সেগুলো বুঝছিলাম না। তখন আমি অনেকটা বিভ্রান্ত হয়ে যাই যে আসলেই কেন আমি পারছি না, তো এটা তো আমাকে শিখতে হবে। তো এরপরে আমি চেষ্টা করি যে কিভাবে এটা শেখা যায়। তখন আমি খুলনাতে পড়াশোনা করতাম। তো একদিন শুক্রবারে চুকনগরে গিয়েছিলাম। তো সেখান থেকে একটি বই সংগ্রহ করলাম 40 টাকা দিয়ে। তো সেখানে অনেকগুলো বিষয় ছিল, কিন্তু সেগুলোর কোনো স্তর ছিল না। তো যার কারণে আমার কাছে এগুলো বিভ্রান্তিকর মনে হলো। কিন্তু সেখান থেকে হাই, হ্যালো এবং এই জাতীয় যে বিষয়গুলো ছিল সেগুলো আমি শিখতে সক্ষম হই। তো এরপরে আমি আরেকটি বইয়ের সাথে পরিচিত হই আরেক দিন শুক্রবারে। সেটার নাম ছিল ইন্ডিয়ান একটি বই, র্যাপিড স্পোকেন ইংলিশ কোর্স এই জাতীয়। তো সেখানে 24 দিন বা এরকম একটা কোর্স ছিল বইয়ের মধ্যে। তো সেখানেও গ্রামারগুলোকে খুব তাড়াহুড়ো করে উপস্থাপন করা হয়েছে। তো যার ফলে এটা আমার কাছে অনেকটাই অসম্ভব মনে হয়েছিল এবং কঠিন মনে হয়েছিল। কিন্তু সেখান থেকে আমি যেগুলো ইংলিশ ফ্রেজ এবং সেন্টেন্সেস, যেগুলো কথা বলার ক্ষেত্রে ভদ্রতা প্রকাশ করার জন্য যেগুলো ধারাবাহিকভাবে আছে, সাধারণত যেগুলো বুঝে শুনে অর্থ করা যায় না, তো ওই বিষয়গুলো আমি আয়ত্ত করি। এরপরেও আমার কাছে ইংলিশটা শেখা আসলে সম্ভব হচ্ছে না। তো আমি এইগুলো বলছি কারণ হচ্ছে আপনারা এগুলো ফেস করে এসেছেন অলরেডি, এ কারণে। তো এখন আমি বিষয়টা বুঝতে পারি, এজন্য আমার কাছে মনে হলো যে আমার যাত্রাটা আপনাদের কাছে তুলে ধরা দরকার, যে কেন আমার পক্ষে সম্ভব হয়েছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে স্পোকেন এবং ব্রিটিশ অ্যাকসেন্ট, এরপরে রিটেন ইংলিশের ক্ষেত্রে আমার যতটুকু দক্ষতা আছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আমি কোনো কিছু লেখার ক্ষেত্রে ইংলিশে এটা খুব ভালো দক্ষতা নেই, সেটা আমি দাবিও করছি না। তো যাই হোক, তো এই বিষয়গুলো আসলে কিভাবে হলো সেটা যদি আপনার কাছে রোড ম্যাপগুলো জানা থাকে তাহলে এটা সহজ হবে। এর পরবর্তীতে আমার কাছে যেটা মনে হলো যে না, আমি এখনও পেরে উঠছি না, অথচ আমি ওই সময়েও উর্দু, ফার্সি এবং অ্যারাবিক এই কয়টি ল্যাঙ্গুয়েজের উপরে, বাংলা তো আমি নেটিভ বাংলাতে, এইগুলো বিষয়ের উপরে আমি পড়াশোনা করছি এবং এই গ্রামারগুলো আমি শিখছি। তারপরেও আমার কাছে এটা মনে হচ্ছিল যে এটা আমার দ্বারা অসম্ভব, কারণ সেখানে বাক্যগুলোর নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ এমনভাবে তুলে ধরা হয়েছিল যেটা আমাদের পক্ষে ধরা অসম্ভব এত সংক্ষিপ্ত আকারে। কারণ হচ্ছে সেখানে বোঝানোই হয়েছে যে গ্রামার ছাড়া ইংলিশ শেখা সম্ভব। এই জাতীয় যেই ডায়লগগুলো আপনারা শুনে থাকেন, তো তাদেরকে বলছি যে এটা কতটুকু সম্ভব। এরপরে আমি রমজানের পরে চলে গেলাম বাসায়। তো তখন 1 মাস কি করব, আমার তো ইচ্ছা ছিল যে আমি ইংরেজি শিখব। তখন আমি দেখছিলাম যে আমার এলাকায় একজন, উনি সম্ভবত 9-এ পড়েন, তো উনি প্রাইভেট পড়াচ্ছিলেন বাচ্চাদেরকে। তখন আমি ওনার কাছে বিষয়গুলো শেয়ার করি যে আমি তো আসলে এরকম আমার ইংলিশটা শেখা দরকার।
তখন উনি আমাকে যে পরামর্শ দিলেন যে তাহলে আপনি আমার কাছে পড়া শুরু করেন। তখন উনি আমাকে প্রাথমিকভাবে শুরু করলেন। তখন আমি বললাম যে না, এই বিষয়গুলো তো আমি মোটামুটি বুঝি, আপনি আমাকে ইংলিশের যে বাক্য গঠন এই বিষয়গুলো আমাকে শিখান। কারণ আমি তখন ফার্সি, উর্দু এই জাতীয় এবং আরবি যেমন নাহু সরফ এই বিষয়গুলো আমি পড়তাম এবং বাক্য গঠন কী জিনিস সেটা আমি বুঝতাম। তখন তিনি আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার শিখান এবং যেভাবে আছে উনি সেভাবেই শুরু করেছিলেন। উনি বলেছিলেন যে আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে আমার যেটা মনে হলো যে উনি আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেভাবে আছে বইতে সেভাবে শেখানো শুরু করলেন যে এত এত সংজ্ঞা এটা সেটা। তখন আমি বললাম যে না, আসলে আমার এই সংজ্ঞার দরকার নাই, আমার আসলে এই সেন্টেন্সগুলো কিভাবে মেক করতে হয় সেটা আমার জানা দরকার। তখন আমি সেভাবেই ওনার থেকে ইনস্ট্রাকশন নিয়ে আমি বলতাম যে এটা আমাকে শিখাতে হবে, আমি এটা শিখতে চাই, এটা শিখতে চাই না। তখন উনি আমাকে ওটা শেখান। এভাবে আমি সেখান থেকে এই যে 12টা টেন্স আছে, তখন আমি প্যাসিভ কী জিনিস আমি ততদূর যাইনি, সম্ভবত ক্লাস 8-এর বই থেকে আমি পড়ি। এই জিনিসগুলো আমি ডেভেলপ করি যে আই হ্যাভ, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গো, শি গোস, এই বিষয়গুলো কেন হয় কীভাবে, এগুলো আমি সব দ্রুত বুঝতে পারি। এবং এগুলোর আই অ্যাম গোয়িং, আই হ্যাড ডান সামথিং, এই বিষয়গুলো এরপরে আমি এগুলোর নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ এই কয়টা বিষয় আয়ত্ত করি। এগুলো করার পরে আমার যখন এটা শেখা হয়ে গেল যে একটি ভার্বের 3টি করে অংশ থাকে, একটি প্রিন্সিপাল ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এই বিষয়গুলো আমি শিখেছি। তখন আমি নিজে নিজে বাক্য তৈরি করতে শুরু করি। তো এভাবে করতে করতে আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন অনেকেই তো সেখানে স্কুল কলেজ শেষ করেও অনেকে যায়, অনেকে স্কুল কিছুটা পড়ে তারপরে যায়। তো তাদের সামনে যখন তাদের, যেহেতু আমাকে ইংলিশে কথা বলাটা চর্চা করতেই হবে, তো এরকম যারা থাকতো আমি এমনিতেই ইংলিশে বলার চেষ্টা করতাম। তখন মারাত্মক লেভেলের ভুল হতো এবং সবাই হাসাহাসি করতো। তো এক পর্যায়ে আমার কাছে আমি বিরক্ত হতাম, কিন্তু তারপর আমি থামিনি। আমার অভ্যাস হয়ে গিয়েছিল, আমি যখন হাঁটাহাঁটি করতাম কোনো সাইনবোর্ড দেখলে অথবা কোনো কাগজ পড়ে থাকলে আমি সেগুলো সংগ্রহ করে সেখানকার বিষয়গুলো বোঝার চেষ্টা করতাম। তো এই ধরনের একটা টেন্ডেন্সি আমার মধ্যে তৈরি হয়। এরপরে এভাবে 2-4 মাস চলতে থাকে। এরপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এখন মোটামুটি বুঝতেছি। তখন আমি যেটা করি যে আমাকে তো তাহলে এই একটা বইয়ের কন্টেন্ট দেখলে হবে না, আমাকে তো আরও বিষয়গুলো দেখতে হবে এখানে কি আছে। এরপরে আমি ঢাকার মোহাম্মদপুরের আশেপাশে যেমন কৃষি মার্কেট, এই কৃষি মার্কেটের পিছনে কিছু পুরাতন বইয়ের ওখানে যারা সংগ্রহ করে বিভিন্ন বাসাবাড়ি থেকে, ওনাদের থেকে আমি এই বইগুলো কিনি। তো এই বইগুলো কেনার পরে সেখানকার বিভিন্ন বই থেকে আমি অনেক ধরনের গ্রামাটিক্যাল বিষয়, ক্যান, কুড, এই জাতীয় অনেক অ্যাডভান্সের বিষয় আমি সংগ্রহ করে ফেলি এবং সেগুলো ডায়েরিতে নোট করি। এভাবে আমার যাত্রাটা শুরু হয় এবং আমি অনেক আরও ভালো করে ইংলিশ মোটামুটি বলতে পারি এবং লেখা দেখলে এটা পড়ে বুঝতে পারি। এভাবে চলতে থাকে 2-1 বছর। এরপরে যখন আমি জালালাইনে আসি তখন আমি অনেক ভালো ইংলিশ বলতে পারি। তো যারা আমাকে নিয়ে হাসাহাসি করেছিল ওনারা অবাক হয়ে গিয়েছেন যে এটা আসলেই কীভাবে সম্ভব, অথচ আমি আর কোনো একাডেমিক অথবা আমি কার কাছে প্রাইভেট পড়তে যাইনি। তো এভাবে চলতে থাকে। এরপরে আমি ঢাকা ট্রিবিউন নামে একটি পত্রিকা বের হতো, শুরু হয়েছিল হয়তো বা 2017 এরকম টাইমে। তো আমি ওই সময় ওইগুলো কিনতাম, শুক্রবারে গিয়ে ওইগুলো কিনে পড়া শুরু করলাম। তো এটা পড়তে পড়তে আমার কাছে এই পত্রিকাটা থাকতো একেবারে মিশকাত পর্যন্ত, আমার পকেটে থাকতো এবং একটা কলম থাকতো। তো এখানে যদি কোনো বিষয় থাকতো আমি এটা নোট করে রাখতাম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকলে সেটা গোল দাগ দিয়ে রাখতাম। এরপরে আমাদের যারা সিনিয়র ছিলেন ইংলিশ সম্পর্কে, তো ওনাদের কাছে নিয়ে যেতাম এই বিষয়গুলো ঘাটার জন্য। তখনও কিন্তু আমি কম্পিউটারের কোনো মানে শাটডাউন যে দিতে হয় এটা আমি জানতাম না। তো এইভাবে আমার দাওরার বছরের ওই টাইমে আমি একটা ফোন কিনি একেবারে শেষের দিকে, যখন কওমি মাদ্রাসায় পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো। তখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে আমি যে না, এই পরীক্ষা দেওয়ার কোনো কিছু হবে না,
তখনই আমি একটা ফোন কিনি এবং ফোন কেনার পরে তখন আমি পরিচিত হই ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে, অর্থাৎ দ্য ইংলিশ উই স্পিক এই জাতীয় একটা ছিল, একটা প্রোগ্রাম ছিল বিবিসির। তো এটার থেকে আমি আরও অনেক জিনিস খুঁজে পাই। তো তাদের ইংলিশ শুনে আমি তো অ্যামেজড, মানে তারা কি অসাধারণভাবে কথা বলছে। তো সেগুলো আমি কপি করার চেষ্টা করি। যেমন তারা বলছে যে ইনটু ইয়োর ল্যাঙ্গুয়েজ, তো এখানে আরটা তারা উচ্চারণ করছে না। তো এই বিষয়গুলোর সাথে আমি অনেকটা মানে গ্রামার ছাড়াই পরিচিত হয়ে যাই। তো আমার অ্যাকসেন্টটাও অনেকটা সুন্দর হয় এগুলো শুনে শুনে। এরপরে আমি আরও বিভিন্ন কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট এবং ডিকশনারি ব্যবহারের সাথে, অনলাইন ডিকশনারি ব্যবহারের সাথে পরিচিত হই। এবং এর আগে আমার অক্সফোর্ড ডিকশনারি যেটা ছিল আমি ওটা ব্যবহার করতাম। আরও সামসেট এরকম একটা মোটা ডিকশনারি ছিল ইন্ডিয়ান, তো এটা আমি ইউজ করতাম। এটা ইংলিশ টু বেঙ্গলি ছিল। কিন্তু তারপরে আমার দাওরা শেষ হওয়ার পরে আমি কমপ্লিটলি ওইগুলো বাদ দিয়ে একেবারে অনলাইন ডিকশনারি ইউজ করা শুরু করি। ক্যামব্রিজের সাথে পরিচিত হই, অক্সফোর্ড ডিকশনারির সাথে পরিচিত হই, এরপরে ম্যাকমিলান ডিকশনারির সাথে পরিচিত হই। তো এই জাতীয় আরও অনেকগুলো আছে। মেরিয়াম ডিকশনারি একটা আছে, এটার সাথে পরিচিত হই। তো এই জাতীয় যতগুলো প্ল্যাটফর্ম আছে এগুলোর সাথে পরিচিত হতে হতে ব্রিটিশ কাউন্সিলের সাথে আমার পরিচয় হয়। এরপরে আরও পরিচয় হয় ইংলিশ হাব নামে একটা ওয়েবসাইট আছে, এগুলোর সাথে আমার পরিচয় হয় এবং এগুলো ঘাটাঘাটি করে আমি অনেকগুলো গ্রামার শিখি। এবং 2020-এ আমি একটা জায়গায় চাকরি নিয়েছিলাম এবং তখনও আমি খুব ভালো ইংলিশ বলতে পারতাম এমন না। এরপরে আমি যেটা শুরু করি, তখন তো আমার কাছে ফোন আছে এবং আমি আমার কর্মজীবনে তখন আমি এই ফ্রি টাইমে আমি স্পিকিং করতাম বিদেশিদের সাথে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের সাথে যুক্ত হয়ে স্পিকিং ইংলিশে আমি তাদের সাথে সরাসরি কথা বলে হাই হ্যালো না করে লজ্জা শরম ভেঙে এভাবে যখন শুরু করি, তখন আমার মাত্র 6 মাসের মধ্যে আমি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাই। তো ওখান থেকে আমি আরেকটু ভালো প্রতিষ্ঠানে যাই। তো ওখানে 1 বছর কাজ করার পরে এবং এভাবে আমার যাত্রা চলতে থাকে। তখন আমি শুরু করি বিবিসি, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ডেইলি স্টার, তারপরে ওয়াশিংটন পোস্ট, এই জাতীয় বিষয়গুলো আমি ঘাটাঘাটি শুরু করি এবং এখান থেকে ইংলিশ শেখা শুরু করি। তো দেখা যাচ্ছে যে এগুলো আমি পড়ে বুঝতেছি। তো এগুলো বোঝার পরে আমার 2023 সালের শেষের দিকে আমি সায়েন্সের সাথে পরিচিত হই। যে আমার এই যে বিষয়গুলো কনফিউশন ছিল যে কেন আসলে আমরা ইংলিশ শিখতে পারছি না, তো এই সায়েন্সের সাথে আমি পরিচিত হওয়ার একটা বিষয় আছে যে আমি একদিন ভিডিওতে শুনছিলাম যে কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ডের মাধ্যমে মানুষ ইনফরমেশন কালেক্ট করে এবং সেগুলো আপনি হাঁটতে হাঁটতেও কোনো জিনিস শিখে ফেলেন কেন, এবং কোনো জিনিস আপনি কেন আপনার মেধা অ্যাক্টিভ রেখে আপনাকে শিখতে হয়। তো এই জাতীয় বিষয়ের সাথে আমি পরিচিত হই। তখন এটা আমাকে মানে খুবই আমাকে অনুপ্রাণিত করে যে আমি দুইটা জিনিস শেখার কারণে আমি এত বিষয়ে জানলাম, তাহলে এর মধ্যে কি আছে আমি এটা দেখব। এরপরে আমি আপনারা জানেন যে medium.com এই জাতীয় বিষয়ে সায়েন্সের আর্টিকেল থাকে, তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটির অনেকগুলো আছে, রিসার্চ পেপার আছে। তো এই এক একটা বিষয়ে সার্চ করলে তখন আমার গুগলে চলে আসতো। এরপরে পরিচিত হই সাইকোলজি ডেইলির সাথে, সাইকোলজি টুডে, এই জাতীয় অনেকগুলো ওয়েবসাইটের সাথে। তখন ওখান থেকে ঘাটাঘাটি করে আমি অনেক কিছু শিখতে পারি, রুট লার্নিং কী জিনিস, মিনিংফুল লার্নিং কী জিনিস। এরপরে আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠি যে আসলে এর মধ্যে কি আছে। তখন ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস এই জিনিসগুলোর সাথে আমি পরিচিত হই যে কেন একজন মানুষের ভাষা তার মাতৃভাষা হয়ে ওঠে এবং কেন বিদেশি ভাষা মাতৃভাষার মতো শেখা সম্ভব হয়ে ওঠে না। তো এখান থেকে আমি যেটা বুঝতে পারি যে এখান থেকে আমি যেটা বুঝেছি সেটা আপনাদের কাছে আমি আমার যে বইয়ের মধ্যে আমি শিশু শ্রেণীর যেই বইগুলো লিখতেছি ক্লাস 5 পর্যন্ত, এই বিষয়ের যেই ভূমিকা আছে সেখানে আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আপনি দেখবেন যে কি কি কারণে আসলে মাতৃভাষাটা কি কি কারণে আমাদের ইংলিশ শেখাটা সম্ভব হয়ে উঠছে না ছোটোবেলা থেকেই। যেমন ছড়া কবিতার আধিক্য, আরও অনেক বিষয় তুলে ধরেছি এবং সায়েন্টিফিক বিষয়গুলো তুলে ধরেছি যে কেন মাতৃভাষার মতো করে বিদেশি ভাষা শেখা সম্ভব না। ঠিক আছে, এজন্য আমার
শেষ পরামর্শ হলো, এবং এখানে আপনাদের সাথে যাদের কথা হয়েছে আমরা শুরুতেই বলেছি যে আমাদের এই কোর্সের মধ্যে আপনি যদি ভালোভাবে উপকৃত হতে চান অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে প্রত্যেকটি লেসন আদায় করতে হবে, কারণ হচ্ছে এই বিষয়গুলো একেবারে স্টেপ বাই স্টেপ সাজানো, এবং এখানে শুধুমাত্র বাক্য মুখস্থ করে আসা এই ধরনের বিষয় নয়। এখন সিস্টেম হলো আগে আপনাকে রিডিং পড়ে বুঝতে হবে, রিডিং পড়ে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি শুনে বুঝতে পারবেন, আর শুনে বুঝে এবং পড়ে বুঝে যখন আপনি বসবেন তখন স্পোকেন ইংলিশ শুধুমাত্র চর্চার বিষয়। এছাড়া আপনি যদি স্পোকেন ইংলিশ করতে যান, আপনি বাক্য বুঝেন না, আপনি যদি শুনেন যে হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ শিখি, হ্যাঁ আমি গ্রামারের বিরোধী কোন ক্ষেত্রে, যে গ্রামারের কোনো মানে অনর্থক যেগুলো কাজের না, যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এরপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করতে হয়। আপনি তো জানতেছেন যে হচ্ছে আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি বলি করি, এটা বাংলায় আপনি যখন বলেন যেভাবে বলেন আপনি সেভাবেই বলাটা শুরু করেন, ঠিক আছে। কিছু পার্থক্য আছে, সেগুলো অনেক অ্যাডভান্সের ব্যাপার, কিন্তু আপনি যখন আপনার টাইমটা এমন জায়গায় ব্যয় করবেন যেটা আসলে কার্যকর না, সেক্ষেত্রে আপনার এটা ক্ষতি হয়ে যাবে। বাকি আমি এখন যে পর্যায়ে আছি, আমি এখন রিসার্চ করতে পারি যে হচ্ছে আই হ্যাভ দ্বারা কতগুলো অর্থ দিতে পারে, আই ডিড এটি কতগুলো অর্থ দিতে পারে, ক্যান এটি কতগুলো অর্থ দিতে পারে, কুড এগুলো কত অর্থ দিতে পারে, সেটা আমি রিসার্চ করতে পারি। বাকি আপনাকে তো আগে শিখতে হবে যে ক্যান মানে আমি করতে পারি, এই জিনিসটা হলো ক্যান এই অর্থ দেয়, এটার মাধ্যমে অনুমতি চাওয়া যাবে কি না, কাউকে অনুমতি দেওয়া যাবে কি না, এই ধরনের রিসার্চের মধ্যে পড়লে সমস্যা হয়ে যাবে। তো এই জিনিসগুলোই হয়, যার কারণে আমাদের স্পোকেন ইংলিশ বলেন যেটাই বলেন এটা পিছিয়ে যায়, ঠিক আছে। তো যেটা বলেছিলাম যে স্পোকেন ইংলিশ যেটাই আপনি করেন না কেন আপনাকে আগে বুঝতে হবে, এই বোঝার জন্য আপনাকে ততটুকু গ্রামার লাগবে। যেমন আমি বলেছিলাম যে ভার্বের 3টি অংশ থাকে, এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। হেল্পিং ভার্ব কী জিনিস, প্রিন্সিপাল ভার্ব কী জিনিস, এটা আগে বুঝতে হবে, ধারাবাহিকতা, তাছাড়া হবে না। এগুলো বোঝার পরে আপনাকে টেন্সে আসতে হবে। আপনি ভার্বের ধারণা বুঝেন না, আপনি যদি টেন্সে আসেন তাহলে সমস্যা। তো এই বিষয়গুলোই আমরা ধারাবাহিকভাবে এগুলো তুলে ধরেছি। তো এই হলো আমার জার্নিগুলো আমি শোনালাম, এবং আমাদের যেই সিস্টেমগুলো সেটাও শোনালাম। আচ্ছা, তো এখন আমরা সামনে যাচ্ছি। আমাদের এখানে কতজন আছেন? আচ্ছা, তাহলে সব কিছু দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা আমাদের এই বিষয়গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে আমাদের এখানে কোন কোন জিনিসগুলো থাকছে। তো এখানে আমাদের যেই কোর এলিমেন্টগুলো থাকছে, আমাদের কোর কম্পোনেন্ট যেই বিষয়বস্তুগুলো থাকছে সেটা এখন দেখতে পাচ্ছেন। গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার থাকবে এবং সেন্টেন্স স্ট্রাকচার থাকবে। তখন এই গ্রামারগুলো কি, যেমন ধরেন পসেসিভ তৈরি করার জন্য কী কী ধরনের গ্রামার প্রয়োজন, সেগুলো হতে পারে যেমন যদি বলি যে মালিকানার অর্থ কতভাবে বানানো হয়, অফ দ্বারা বানানো হয়, তারপরে অ্যাপোস্ট্রফি এস দ্বারা। তো এইভাবে সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো থাকবে, কিন্তু এগুলোর মানে বিস্তর আকারে অনেক কিছু, এমন কিছু না, ঠিক আছে। এই ধরনের গ্রামার থাকবে। এখন ওই গ্রামারের মধ্যে কিছু অংশ থাকবে যেগুলো বুঝতে হয়, যেগুলো শুধুমাত্র বুঝলেই চলে। তো সেই ধরনের বিষয়গুলো আবার আলাদা, আবার যেই বিষয়গুলো মুখস্থ করতে হবে ওই অংশটুকু আবার আলাদা, ঠিক আছে। তাহলে এই গ্রামার রুল মুখস্থ করতে হবে যেগুলো, সেগুলো থাকবে হচ্ছে এই যে 2 নম্বর অংশে গ্রামার রুল রিটেনশন সেশন, ঠিক আছে। এরকম একটা ফাইল দিয়ে দেওয়া হবে, পিডিএফ আজকে যেমন দেওয়া হলো ওরকম প্রতিদিন আপনাকে 3-4টা পিডিএফ দেওয়া হবে এই প্রত্যেকটি বিষয়ের। এরপরে থাকছে টেক্সট কম্প্রিহেনশন, অর্থাৎ আমাদের বাক্যগুলো আমরা এই গ্রামার আমরা যেই চর্চা করলাম, তো এই একই গ্রামার যেই টেক্সটের মধ্যে প্রয়োগ হয়েছে, তো ওই অংশটুকুই ওই টেক্সটের মধ্যে থাকবে। এখানে গল্প কবিতা এরকম কিছু না। তো এইভাবে ওই গ্রামারগুলো ওই টেক্সটের মধ্যে প্রয়োগ করতে হবে, ঠিক আছে, সেই বিষয়ক টেক্সট। আরেকটা হলো পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস। তো আমি যেটা বলেছিলাম যে ফিলিং হেজিটেশন, অর্থাৎ আপনি এখানে বলতে গিয়ে আপনি লজ্জা পাচ্ছেন, তো এসবের কোনো কারণ নাই।
এখানে আমাদের পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস থাকবে, ছবির মাধ্যমে কথা বলা। আপনি দেখবেন যে সে দাঁড়িয়ে আছে না বসে আছে, তারপরে সে কি করছে, এগুলোর উপরে ভিত্তি করে আপনি কথা বলবেন, যাতে করে আপনি কি বলবেন এটা খুঁজে পাচ্ছেন না এমনটা না হয়। আর এভাবে করতে করতেই আপনি বাস্তব জীবনের অবস্থার সাথে আপনি কথা বলা শিখে যাবেন। ঠিক আছে, তো এই জিনিসটা করার কারণ হলো যে কোনো ধরনের হেজিটেশন ফিল যেন না হয়, কোনো ধরনের নার্ভাসনেস চলে না আসে। ওকে, আরেকটা হলো যে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন রুলস। এই প্রোনাউন্সিয়েশন রুলস বলতে ব্রিটিশ অ্যাকসেন্ট সেটা না, এটা হচ্ছে আমাদের যেই শব্দ তৈরির ক্ষেত্রে যে প্রোনাউন্সিয়েশনটা হয়, যেমন সি এর উচ্চারণ কখনো চ হয় কখনো ক হয়, যেমন ক্যারেক্টার, আবার হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, তো এই যে বিষয়টা গুগল ক্রোম, তো এখানে সি এইচ এর উচ্চারণ কখনো ক এবং কখনো ছ হয়। তো এই জাতীয় বিষয়গুলো কেন হয়? টি এর উচ্চারণ ট হয়, আবার টি এইচ এর উচ্চারণ থ হয়, যেমন থ্যাংক ইউ, আবার দ হয়। তো এই বিষয়গুলো যেমন আদার, তো এই বিষয়গুলো থাকবে এখানে। আরও বিষয় থাকবে ও এর উচ্চারণ কখনো অ হয়, আবার কখনো ও হয়, কখনো আ হয়। তো এই বিষয়গুলো এখানে থাকবে। এর উচ্চারণ 4টি 5টি, এই বিষয়গুলো এবং এর উচ্চারণ সহ এর উদাহরণগুলো সাথে থাকবে। ওকে, এরপরে থাকছে স্পোকেন কমিউনিকেশন ম্যাটেরিয়ালস, এবং আপনি যে কথাগুলো বলবেন, যেমন শুরুতেই থাকতে পারে কখন মিস্টার বলতে হয়, কখন মিসেস বলতে হয়, কখন মিস বলতে হয়, কখন ম্যাচ বলতে হয়। তো এই বিষয়গুলো থাকছে। এখান থেকে শুরু করে গুড মর্নিং, গুড ইভিনিং, এই জাতীয় বিষয়গুলো থাকবে। এরপরে টাইম এর ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে, এরপরে দুইজনের মধ্যে কনভারসেশন, এই বিষয়গুলো এখানে থাকবে। তো সেগুলো বিস্তারিতভাবে একে একে আমরা দেখাচ্ছি। এরপরে থাকছে 7 রাইটিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টস। তো এখন এখানে থাকছে আপনি যেই হোমওয়ার্কগুলো দিবেন, লিখিত বিষয়গুলো, যে বিষয়ের লেখাগুলো থাকবে, বেসিক রাইটিংসগুলো ডেভেলপ করবেন, সেই বিষয়ক ফাইলগুলো থাকবে, সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে একদিন আগেই। আর যখন আপনি ইংলিশে আরও ভালো হয়ে যাবেন, এগুলো করতে করতে অনেকটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাকে ডেলিভারিং আ প্রেজেন্টেশন অন আ সিলেক্টেড টপিক, একটি বিষয়ের উপরে আপনাকে বক্তৃতা দিতে বলা হবে। এখানে আসতেছে সবগুলো, যেমন হচ্ছে আপনার ডেইলি রুটিন এবং হচ্ছে আপনার জীবনের লক্ষ্য, এই ধরনের বিষয়গুলো থাকবে। এখন এই গ্রামারের পার্ট 1 আছে এবং পার্ট 2 আছে, এবং এর একইভাবে এর টেক্সটের পার্ট 1 এবং 2 আছে। তো আমাদের মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমাদের যেই কোর্সের মধ্যে যা কিছু থাকবে সেগুলোর সংক্ষিপ্ত ডেটা হচ্ছে এগুলো। ওকে, তো আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখতে চাই, গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, তো আমরা এবিসিডি থেকে শুরু করব। এখান থেকে শুরু করে আমরা এই যে ভাওয়েল 5টি, এই বিষয়গুলো, এটা গ্রামার। ভাওয়েল 5টি, এই যে এখানে রুলস আছে, এগুলো মানে হলো, রুল মানে হলো আপনাকে মুখস্থ করতে হবে, সেটা মুখস্থ করতেই হবে, এছাড়া আর কোনো গতি নেই। আর ইম্পর্টেন্ট নোটসগুলো যেগুলো আছে, এগুলো আপনাকে শুধু ভালো করে বুঝতে হবে যেন মুখস্থর মতো হয়ে যায়। আর আছে নোট যেগুলো লেখা আছে, এর মানে হলো যে এটা আপনাকে শুধুমাত্র বুঝে গেলেই চলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস থেকে ধারাবাহিকভাবে হবে। আজকে সবগুলো দেখানো হচ্ছে, বিষয়গুলোর মৌলিক যেই বিষয়গুলো হবে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। ওকে, ইংলিশের ভাওয়েল, বাংলার স্বরবর্ণ, কারচিহ্নর মতো কিভাবে কাজ করে সেটা, এই বিষয়গুলো, যে ওয়ার্ডে কমপক্ষে একটি ভাওয়েল থাকতেই হবে, যদিও ছোট হোক না কেন, এই বিষয়গুলো থাকছে। এরপরে ইংলিশে বর্ণকে লেটার বলা হয়, এই ছোটোখাটো বিষয়, এর উদাহরণ। এরপরে সিলেবল, এই বিষয়গুলো আমাদের দরকার, সিলেবলটা দরকার। এখানে বেদরকারি কোনো কিছুই নাই, সিলেবল অনেক জায়গায় কাজে লাগে। যেমন হচ্ছে আপনি যখন বলবেন ডিগ্রি শিখবেন, গ্রেড, গ্রেটার, স্মল, স্মলার, এই বিষয়গুলো শিখবেন, তখন আপনাকে এই সিলেবলটা জানতেই হবে। 1 সিলেবল না 2 সিলেবল, 3 সিলেবল, 4 সিলেবল, 5 সিলেবল বিশিষ্ট পর্যন্ত কি হয়, শব্দ হতে পারে। এবং এই 5-এর অধিক যত সিলেবল আছে সেগুলো খুব একটা ব্যবহারে আসে না, যেমন এত বড় বড় শব্দ আছে। তো এই জাতীয় বিষয় থাকছে। এবং
ওয়ার্ড মিনিং তো থাকছেই, এগুলো একদিন আগেই দিয়ে দেওয়া হবে, এগুলো মুখস্থ করতে হবে। এই যে সংক্ষিপ্ত আকারে এই গ্রামারগুলো থাকছে, যেমন নাউনের বিষয়গুলো থাকছে, নাউন কাকে বলে, একেবারে বিবিসি থেকে .co.uk থেকে এখানে নেওয়া নাউনের যেই সংজ্ঞা দেওয়া হয়েছে, আবার এটাকে ছোট করে মুখস্থ করার জন্য ছোট করে দেওয়া হয়েছে, এবং এগুলোর মোটামুটি বিস্তারিত, যেগুলো না বললেই নয়। অর্থাৎ এখানে বিভ্রান্তিকর কোনো গ্রামার নেই, যেই গ্রামার আসলে কাজে লাগে না। অর্থাৎ গ্রামার ছাড়া হবে না, কিন্তু এমন গ্রামার শেখা যাবে না যেগুলো আসলে কাজে লাগে না। তো এটাই হলো বিষয়। আরেকটা সিস্টেম হলো কিছু গ্রামার মুখস্থ করতেই হবে, আর কিছু গ্রামার শুধু বুঝে গেলে চলবে। যদি আমরা মুখস্থ না করে, যেটি করার দরকার, মুখস্থ না করে যদি আমরা বুঝে যাই, তাহলে সেটা আমাদের কোনো লাভ হবে না, আমরা সেটা ভুলে যাব। তো এটাই হচ্ছে সমস্যা। এবং কেন ভুলে যাব এর পিছনে অনেকগুলো সায়েন্স আছে, যেগুলো এখন বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো এটাই হলো বিষয়, যে কিছু মুখস্থ করতে হবে, কিছু খুব গভীরভাবে বুঝতে হবে, কিছু বুঝে গেলেই চলবে। তো এগুলোর পিছনে কারণ আছে, তো সেভাবেই কি এটা সাজানো। ওকে, এই যে জেন্ডারের আলোচনা, এটা এইভাবে থাকবে সংক্ষিপ্ত আকারে সবগুলো। অর্থাৎ যেভাবে এই বইগুলো খুললে যেভাবে আপনি দেখলে অবাক হন, যে এত বিস্তারিত কথাবার্তা, যে অনেক মোটা মোটা বই, যে 12 বছরের 14 বছরের বাচ্চাদের ঘাড়ে মানে কমপক্ষে 12 কেজি বই, আমি একটা লেখা দেখেছিলাম। তো এরকম না বিষয়টা, অর্থাৎ এখানে সবগুলো ইনফরমেটিভ, অল্প জায়গায় আপনাকে মূল বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখেন কোনো ধরনের বিভ্রান্তি নেই, একেবারে মূল বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আপনাকে এই জেন্ডারের বিষয়গুলো এতটুকু আপনাকে মুখস্থ করতে হবে। এই যে পাশে একটু এক্সপ্লেনেশন আছে, যে আপনি একটু বুঝলেন যে মাস্কুলিন দ্বারা কী উদ্দেশ্য, কমন মানে কী উদ্দেশ্য, ঠিক আছে। এরপরে এর বিষয়গুলোর প্রত্যেকটি উদাহরণ থাকবে, প্রত্যেকটা গ্রামারের বিষয় এরকম। এই যে কিছু উদাহরণ থাকবে, আপনি এটা চর্চা করবেন, কিন্তু আপনার থেকে রিকোয়ারমেন্ট হলো আপনি কমপক্ষে গ্রামারের 2টি উদাহরণ আপনি আমাকে মুখস্থ শোনাতে হবে, ঠিক আছে। যদি এটা পারেন তাহলে আপনার কি হয়েছে, কাজগুলো আদায় হয়েছে। তো এভাবে প্রত্যেকটা বিষয় থাকবে। তো আমি খুব বেশি না, অল্প কিছু উদাহরণ নিয়ে এসেছি। এটা তো আমরা 2 মাস ব্যাপী এই জার্নির মধ্য দিয়ে যাব, সব তো আর দেখানো সম্ভব না, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়গুলোই আমাকে এখন প্রদর্শন করতে হবে। সেই হিসাবে আমি আংশিক নিয়ে এসেছি। তো এই যে উদাহরণস্বরূপ এখানে নাম্বারের বিষয়টি, এই নাম্বার একবচন কি বহুবচন কোন জিনিস, এরপরে এর গ্রামার এবং এর বিস্তারিত উদাহরণ, যাতে করে আপনি এটা বেশি করে চর্চা করতে পারেন। এবং অবশ্যই এখানকার রিকোয়ারমেন্ট হলো আপনাকে 2টি উদাহরণ অবশ্যই এই গ্রামার সহকারে আমাকে মুখস্থ করে শোনাতে হবে। তো এই বিষয়গুলো এখানে থাকছে, এগুলো যত হতে পারে। এই যে দেখেন, এগুলো আপনারা যারা গ্রামারের সাথে কিছুটা পরিচিত, এগুলো কিন্তু সবচেয়ে কাছের সর্বাধিক ব্যবহৃত জিনিসগুলো এখানে আনা হয়েছে। মানে ব্যবহার হয় না এরকম কিছু না। আপনি অক্সফোর্ড ডিকশনারির যেই এগুলো, বা ক্যামব্রিজ ডিকশনারি, বিশেষ করে অক্সফোর্ডে ক্যামব্রিজও সেটা নিয়ে এসেছে। তো তাদের ওয়ার্ডগুলোর কিন্তু একটা মান আছে, যে এর ব্যবহারের দেখবেন C1 এই জাতীয় এর সাথে দেওয়া হয়। তো এগুলোর ব্যবহারের মাপ আছে, যেটা কি সর্বাধিক ব্যবহৃত নাকি কম ব্যবহার হয়। তো এই বিষয়গুলোই আমরা নিয়ে এসেছি, যেগুলো সর্বাধিক ব্যবহৃত সেগুলোই। আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন যে আরও কিন্তু অনেকগুলো ছিল, মেন থেকে মেন ছিল, কিন্তু ওগুলোর ব্যবহার অনেকটা কম, এই কারণে আনা হয়নি। তো এই জাতীয় ব্যবহারের কিন্তু খুব বেশি ডিকশনারিজ, লাইব্রেরিজ, স্টেশনারিজ, এগুলো তো আপনারা সবাই পরিচিত এর সাথে, এই ডেজ, হলিডেজ, এগুলোর সাথে। তো এই যে আমাদের আলোচনাটা শেষ হলো, এটা হচ্ছে আমাদের নাম্বারের আলোচনা। তো এখানে বিভ্রান্তিকর কোনো কিছু আশা করি পাননি। আচ্ছা, আপনারা কি সব শুনছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ইনফরমেটিভ মনে হচ্ছে? মানে গ্রামারের বিষয়গুলো যে আমরা নিয়ে চলবো, এটা ছাড়া সম্ভব না, এটা মাথায় রাখেন। কিন্তু এখানে কি গ্রামারের মধ্যে কোনো বিভ্রান্তিকর কোনো কিছু মনে হয়েছে, যে অনেকগুলো সংজ্ঞা, অনেকগুলো মানে হিবিজিবি জিনিস, এরকম কি কোনো কিছু আছে? মানে বিষয়গুলো স্পষ্ট কি না? তো এভাবেই হচ্ছে আমাদের গ্রামার থাকবে। এই যে আজকের উদাহরণস্বরূপ আমরা গ্রামার শিখলাম নাম্বার, তো আজকে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা শেষ হয়ে এরপরে পরের দিন আরেকটা নিয়ে শুরু হবে। তো এভাবে চলতে থাকবে। এই উদাহরণস্বরূপ গ্রামার রুল রিটেনশন সেশন, এটা কীরকম?
অর্থাৎ এই যে অনেক বড় একটা গ্রামারের কতটুকু অংশ আপনি মুখস্থ করবেন। এই যে এখানে দেখেন একটি মাত্র উদাহরণ দেওয়া আছে, এই ভাওয়েল পাঁচটি। এই যে আমাদের যে ওই অতগুলো পৃষ্ঠা ছিল সেখানে ভাওয়েল এবং এই কি বলে সিলেবল পর্যন্ত আসার জন্য অনেকগুলো পৃষ্ঠা ছিল, কিন্তু আমরা মুখস্থ করাবো শুধুমাত্র অল্প কিছু, যেগুলো না হলেই নয়। তো এগুলো একেবারেই আপনাদের কাছে স্পষ্ট থাকবে যে কতটুকু আপনাকে মুখস্থ করতে হবে, সেটা আমি আলাদা শিটের মাধ্যমে আলাদা পিডিএফ করে এভাবে দিয়ে দেবো। এই যে এতটুকু আপনাকে মুখস্থ করতে হবে, এই ভাওয়েল, এই আই ওই এছাড়া বাকি সব কনসোনান্ট। ওয়ার্ডের কতটুকু অংশ জিহ্বার এক নাড়ায় হ্যাঁ অথবা একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলে। একেবারেই মানে ইনফরমেটিভ এবং ছোট, আর হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত, যাতে করে আপনি মুখস্থ করে রাখতে পারেন। কারণ হচ্ছে আমরা মুখস্থ করে রাখতে পারি না, কারণ আমাদেরকে ব্যাপক ইনফরমেশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপরে 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। এই যে এরকম থাকলো একটা করে উদাহরণ। 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। এই যে এটা 4 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। এখানে আছে 5 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। তাহলে কিন্তু আজকে আমাদের প্রথম ক্লাস কী হয়ে গেল, আপনি শিখতেও পারলেন, বুঝতেও পারলেন এবং আপনি মুখস্থও করতে পারলেন। কারণ মুখস্থ করার ক্ষেত্রে আপনাকে সেভাবেই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আপনি কতটুকু মুখস্থ করবেন আপনি হয়তো বুঝতে পারবেন না, এজন্য যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু মুখস্থ করার জন্য আপনাকে একটি ফাইল দিয়ে দেওয়া হবে। এই যে এই ফাইল, এই যে কোনো কিছুর নামকে নাউন বলে, বাস ওখানে কিন্তু অনেকগুলো সংজ্ঞা ছিল, ছিল, অর্থাৎ ওই সংজ্ঞাগুলো আপনি চাইলে যাচাই করতে পারেন এবং ওই সংজ্ঞার যে অনেক পাওয়ারফুল বিবিসি থেকে নেওয়া, সেটাও যেন আপনি বুঝতে পারেন যে এখানে কি আমরা নিজের পক্ষ থেকে বলছি কিনা। তো এজন্য এটা করা আর কি, কিন্তু আপনাকে মুখস্থ করার ক্ষেত্রে আপনাকে খুবই অল্প জিনিস দেওয়া হবে যাতে করে আপনি এটা ধারণ করতে পারেন, না হলে সমস্যা হয়ে যাবে। তবে এই বিষয়টা আমরা কিন্তু মাথায় রেখেছি। আচ্ছা, কোনো কিছুর নামকে নাউন বলা হয়, এই উদাহরণ শিখলেন। তো এখানে 2টি উদাহরণ আপনি মুখস্থ করলেন, যেটা বলেছিলাম যে 2টো করে উদাহরণ আমাকে বুঝিয়ে দিতে হবে। এরপরে আপনি চাইলে আমাদের এই গ্রামারগুলো অন্যান্য বইয়ের সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে এই যে জেন্ডার 4 প্রকার আপনাকে একটা মুখস্থ করতেই হবে এবং এটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা মুখস্থ করতেই হবে কোনটা দ্বারা কোনটা বোঝায়, ঠিক আছে। এরপরে মাস্কুলিন জেন্ডারের উদাহরণ, এই যে এই 2টি উদাহরণ আপনাকে মুখস্থ করে শোনাতে হবে, তাই এখানে নিয়ে আসা হয়েছে। এই যে আপনি ফেমিনিন, এক্ষেত্রে আপনাকে 2টি উদাহরণ দিতে হবে। কমন, এর ক্ষেত্রে আপনাকে 2টি করে উদাহরণ দিতে হবে। এই প্রত্যেকটা বিষয়, অর্থাৎ গ্রামারে এতটুকু আপনার থেকে আমাদের রিকোয়ারমেন্ট যেটা আপনাকে এটা করতে হবে, এতটুকু মুখস্থ শুনিয়ে দিতে হবে। এই যে এস যোগ করে কিভাবে সিঙ্গুলারকে প্লুরাল গঠন করা হয় আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। এরপরে সিঙ্গুলারের শেষে SH, CH, OX অথবা জেড থাকলে তার শেষে ES যোগ করে প্লুরাল গঠন করা হয়, এর প্রত্যেকটি করে উদাহরণ একটি করে দিতে হবে। এই যে এখানে শেষে এস থাকলে, এরপরে শেষে SH থাকলে ES দ্বারা করা হয়, এই বিষয়গুলো এটার একটা করে উদাহরণ দিতে হবে। এরপরে যদি শেষে কনসোন্যান্টের পরে ওয়াই থাকে তাহলে IES দ্বারা সেটার প্লুরাল হয়, তাহলে এটার উদাহরণ। আর যদি সেটা না হয়, ভাওয়ালের পরে যদি ওয়াই থাকে তাহলে শুধুমাত্র এস দ্বারা হয়, হলিডেজ। তাহলে এটা কি হয়ে গেল, আপনার জন্য মুখস্থ করা একেবারেই সহজ হয়ে গেল। আপনি বুঝতে পারলেন কতটুকু মুখস্থ করতে হবে, কতটুকু বুঝতে হবে, কতটুকু শিখতে হবে, ঠিক আছে। তাহলে গ্রামারের বিষয়টা এভাবেই চলতে থাকবে আমাদের পুরো সেশনে। হ্যাঁ, তারপরে আসছে আমাদের টেক্সট কম্প্রিহেনশন। এখন টেক্সট কম্প্রিহেনশন আমরা ছোট থেকে শুরু করি। এই যে প্রথমেই আপনাদেরকে এই ধরনের টেক্সট দেওয়া হবে, প্রথম দিন আপনার এই ওয়ার্ড মিনিং থাকবে সাথে। এরপরে এই যে ছোট ছোট গ্রামার দিয়ে আপনি শুরু করবেন, এ অথবা এনের অর্থ একটি, অর্থাৎ আমরা টেক্সটের যাত্রাটা শুরু করব। আমরা তো আর্টিকেল এগুলো পড়বো, কিন্তু টেক্সটের যাত্রাটা এখান থেকে শুরু করব। এই যে এ অথবা এনের অর্থে একটি শব্দের প্রথম লেটারের উচ্চারণ ভাওয়েল হলে অ্যান হয়, যেমন অ্যান অ্যাপল একটি আপেল। এভাবে আপনি এটা মুখস্থ করলেন, শিখলেন। এরপরে আপনি এখান থেকে আপনার টেক্সট রিডিংয়ের যাত্রাটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এখানে এই যে 2 শব্দ, কিন্তু এটা আস্তে আস্তে বড় হয়ে বাক্যের দিকে যাবে। হঠাৎ করেই যদি বাক্যের মধ্যে চলে আসেন তাহলে এটা আপনার জন্য বিভ্রান্তিকর হতে পারে এবং এটা বিপদ হতে পারে। এটা কেন হবে, এটার আমি যেই আমার বইয়ের যেই ভূমিকা সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা পিডিএফটা পড়বেন। আজকে প্রথম দিন অনেক কিছু দিচ্ছি না, তাই ভারী হয়ে যাবে তাই। আচ্ছা, তারপরে এই যে আবার ওয়ার্ড মিনিং থাকছে। এরপরে আপনার জন্য এই যে থাকছে আপনার রাইটিং চর্চা করার জন্য এগুলো থাকছে আপনার, যাতে করে বেসিক রাইটিংটা হয়ে যায়।
এখান থেকে কি হবে, শুরু হবে। এই হোমওয়ার্কগুলো আপনাকে লিখিতভাবে জমা দিতে হবে। তো লিখিতভাবে এটা কিভাবে দিতে হবে, আপনাকে এই ছবি তুলে এটার পিকচার করতে হবে। পিকচার করে সেটাকে এই পিডিএফ, ইমেজ টু পিডিএফ আমি সেটা দিয়ে দেবো এবং টিউটোরিয়ালও দিয়ে দেবো। তার মাধ্যমে পিডিএফ তৈরি করতে হবে। পিডিএফ তৈরি করে আমাকে জমা দেবেন। আমাকে জমা দিলে আমি সেটা হচ্ছে যে এভাবে ওটার উপরে আমি এভাবে লিখে দেবো এটা কি হলো না, এটা কিভাবে হতে হবে, হ্যাঁ, সেটা আমি কি করে দেব, এভাবে লিখে আপনাকে আবার কি করব, ওটা জমা দিয়ে দেব। ঠিক আছে, বিষয়গুলো এ পর্যন্ত ক্লিয়ার? সবার কাছে বুঝে আসছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনি কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে চললো। এরপরে সামনে আরও এগুলো বড় হবে। যে দায়ের মাধ্যমে আসতেছে, এর কখন দি পড়তে হয়, দা পড়তে হয় এবং অর্থ কী হয়, এর মাধ্যমে আপনার টেক্সট রিডিংটা শুরু হলো এবং এর মাধ্যমে আপনি হোমওয়ার্ক দিলেন। এরপরে হচ্ছে এখানে শব্দের শেষে এর যোগ করলে অনেক অর্থ হয়, বুক অর্থ হয় বই, বুকস অর্থ অনেক বই, এটা দিয়ে আপনি শুরু করলেন। এরপরে আমরা তো এই নাম্বারের মধ্যে এগুলোর আলোচনা করেই ফেলবো। অর্থাৎ এটা দেওয়ার উদ্দেশ্য হলো যদি আমরা ওই পর্যন্ত এখনও হয়তো বা আসতে পারবো কি না, বা এরকম কিছু হতে পারে, যাতে করে আপনার টেক্সট রিডিংটা চালু থাকে এবং আপনি একেবারেই সংক্ষেপে কী করেন এটা বুঝতে সক্ষম হন। এই জন্য তো ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগস অর্থ অনেক ব্যাগ, এইভাবে আপনাকে টেক্সট রিডিংটা শিখে আসতে হবে। এরপরে এই লেসন উপস্থাপন করতে হবে। এরপরে আপনি এভাবে এটা চলবে, হোমওয়ার্ক এবং টেক্সট এবং ছোটোখাটো গ্রামার। তো আমাদের এগুলোই আমরা বাচ্চাদেরকে শিখাই, কারণ তারা হচ্ছে খুব হার্ড গ্রামার এটা তারা সহ্য করতে পারবে না। তো এভাবে উদাহরণস্বরূপ একদিনের বিষয়গুলো আপনি এভাবে শিখলেন, একদিনের একটা লেসন। এরপরে আমাদের আরও এই কারো যদি মাইক্রোফোন অন থাকে প্লিজ এটাকে একটু ইয়ে করেন, মিউট করে ফেলেন। হ্যালো, জি স্যার আমার স্যার বুঝতে পারছি না। আমি বলছি স্যার অ্যাডভান্স কোর্স না বেসিক কোর্স করাচ্ছেন? এটা হচ্ছে বেসিক কোর্স হবে। এখন অ্যাডভান্সের কোর্সে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা খুবই কম হয়, তো আমরা ওটা স্থগিত রেখেছি। বাকি অ্যাডভান্সের যদি করতে চান কেউ, তাহলে অবশ্যই আপনাকে 1-to-1 সেশনে আসতে হবে, আপনাকে প্রাইভেট করতে হবে আমাদের কাছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আপনাকে একটু মিউট করে রাখেন, একটু মিউট করে রাখেন। ওকে, তাহলে এখন আমাদের ওয়ার্ড মিনিং এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের টেক্সট রিডিংয়ের বেসিকটা দেখালাম। তো এখন অ্যাডভান্স লেভেলের মানে এর দুটো পার্ট, আমরা তো শুরু থেকে শুরু করব, তাই টেক্সটটা এরকম। অর্থাৎ আমরা যখন বাক্য বানানো শিখে ফেলবো, আমরা সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাব, ওই পর্যন্ত যেতে যেতেই আমরা কি হয়ে যাবে, আমাদের এই বড় বাক্যের জায়গা চলে আসবে। সেটা কীরকম সেটা দেখাচ্ছি। এক্ষেত্রেও এই তিনটে অংশ থাকবে, এই যে এরকম। ঠিক আছে, ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই যে বড় বড় বাক্য চলে এসেছে, কারণ ইতোমধ্যেই আপনি এই যে ছোট ছোট যে অংশ এগুলোর সাথে আপনি পরিচিত হয়ে গিয়েছেন, সেটা করে দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, টেক্সটের দ্বিতীয় পার্ট, যেটা আমরা শুরু করেছি কোথায় গিয়ে, আগে তো ছিল ফ্রেজ গিয়ে, অর্থাৎ বাক্যের ছোট ছোট অংশ, আর এখন হচ্ছে ফুল যে বাক্যগুলো আমরা সেন্টেন্সের মধ্যে যখন চলে আসব, তখন এর সাথে সাথেই ওই একই সেন্টেন্স যেটা আমরা গ্রামারে শিখব, ওর ব্যবহারটা আমরা ওখানে সংক্ষেপে দেখব এবং এখানে বিস্তারিত ওর সাথে অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে, তো এটা এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে টেক্সট রিডিং, এটা এভাবে চলতে থাকবে, এই যে বড় বড় টেক্সট। হ্যাঁ, তো উদাহরণস্বরূপ এটা এখানে আজকে এটা শেষ হলো, একদিন একটা এভাবে প্রতিদিন দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা সামনে আসছে, এটা হচ্ছে পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনার সামনে একটা ছবি থাকবে, সেটা দেখে আপনি কি বলবেন, কথা বলা শুরু করবেন। তো এটা কীরকম, এটা যদি আমরা এভাবে আমাদের পিডিএফগুলো থাকবে, টুডেস পিকচার, আজকের পিকচার নিয়ে আলোচনা। হ্যাঁ, এটা হচ্ছে আজকের পিকচার। হ্যাঁ, এই যে ছোট থেকে আমরা শুরু করব, এগুলোর মাধ্যমে পিকচারের সাথে আমরা ছোট ছোট পিকচার দিয়ে শুরু করব, সহজ সহজ, এরপরে আস্তে আস্তে এগুলো কি হবে, কঠিন হবে। তো এখানে আরও পিকচার দেখতে পাচ্ছেন,
এই যে এখন কিন্তু আর এখানে পুরো টেক্সটটার সামনে আসবে না, সামনে শুধু পিকচারটাই আসবে, সেদিকে আস্তে আস্তে যাচ্ছে। এই যে একটা শেষ হলো উদাহরণস্বরূপ, এবং আমাদের আরও কিছু পিকচার আসবে যেগুলো এর থেকে একটু উপরের লেভেলের, একটু অ্যাডভান্স লেভেলের। এই যে এখান থেকে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে, এখান থেকে আপনাকে নিজে বানাতে হবে, সেই বিষয়ের দিকে আমরা চলে এসেছি। আচ্ছা, তাহলে পসেসিভ নাউন্স ইন ইংলিশ এটা আপনাকে বানাতে হবে। এই যে উদাহরণস্বরূপ আমি একটা দিয়ে দেখিয়ে দিই, যেখানে ইমরান আছে, এই যে এখানে সে একটি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তার নাম হলো ইমরান এবং তার বাবা মা, এটা আপনাকে ইংলিশে বলতে হবে, ঠিক আছে, ইমরানস প্যারেন্টস। তারপরে হচ্ছে এখানে জায়েদ আছে, এর নাম হচ্ছে জায়েদ, এই যে জায়েদ, এর এক কুকুর, এখন এটা আপনি কিভাবে বলবেন, জায়েদস ডগ। এরপর এখানে মাহমুদ আছে এবং তার হাতে অনেকগুলো আশপাশে বল আছে, তাহলে আপনাকে এটা ইংলিশ করতে হবে কি, মাহমুদস বলস। তো এগুলো হচ্ছে বিগিনার লেভেলের কি আমাদের স্পিকিং ইংলিশের দিকে যাওয়ার ক্ষেত্রে সেই ভিত্তি তৈরি করার জন্য এই পিকচারের মাধ্যমে আমাদের যাত্রা। এরপরে এভাবে থাকবে। আরেক ধরনের পিকচার আছে যেগুলো এর থেকে একটু অ্যাডভান্স, যখন আমরা সেই জায়গায় চলে যাব তখন এই যে এই ধরনের পিকচার আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। দোজ আর বার্ডস অন দ্য স্কাই, এভাবে আপনাকে বলতে হবে, যেমন দি দি ওল্ড লেডি ইজ গোয়িং, ঠিক আছে, এভাবে আপনাকে বলতে হবে। দোজ আর ফেন্স, ওইগুলো বেড়া, এভাবে আপনাকে কি করতে হবে, একটি একটি বাক্য বলতে হবে। অ্যানাদার ওল্ড লেডি ইজ কুকিং ফুড, এভাবে কি করতে হবে, আপনাকে দেখে দেখে একটা একটা বলতে হবে। তো এভাবে যখন আপনি দেখে দেখে বলাটা শুরু করবেন, স্টার্ট করবেন, তখন এটা বলতে বলতে আপনার একেবারেই কি হয়ে যাবে, আপনি ছবি দেখলেই বলতে পারছেন। অর্থাৎ এই জিনিসটা আপনি বাহিরে কোনো পরিস্থিতি দেখলেই কারোর সাথে কোনো কিছু বলার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো সহজ হয়ে যাবে, আপনি দ্রুত বলতে পারবেন। তো এটা একেবারেই মানে বাস্তবমুখী একটি যাত্রা, যার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশের ভিত্তি তৈরি করতে পারেন। ওকে, তো এই অ্যাডভান্স লেভেলের পিকচারগুলো চলবে। তো আমাদের এই পিকচারগুলো দেখলেন যে এই পিকচারগুলোর এর মাধ্যমে কিভাবে স্পোকেন ইংলিশটা আমরা শুরু করতে পারি। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এই যে এই জাতীয় প্রোনাউন্সিয়েশন রুলস, এই যে সি এর উপরে যদি এ ও ইউ এল আর আসে তাহলে সি এর উচ্চারণ ক হয়, কখন স হয়, ক হয়, এই জাতীয় প্রোনাউন্সিয়েশন রুলস, অর্থাৎ শব্দের উচ্চারণটা আপনি শিখতে পারবেন। এই ধরনের বিষয় এখানে থাকবে, যে আরও এগুলো আছে, সি এর পরে ইউ আসলে এই যে প্রচুর পরিমাণে উদাহরণ আছে। এগুলো লেসন হিসাবে দেওয়া হবে না, এগুলো যেহেতু আপনি একাই পড়ে বুঝতে পারেন, এই জন্য আপনাকে ব্যক্তিগতভাবেই সবাইকে পড়তে বলা হবে, এই পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, এরপর আসছে স্পোকেন কমিউনিকেশন ম্যাটেরিয়ালস, এই যে বেসিক সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ, ঠিক আছে। এই বিষয়গুলো আরও সময় থাকলে আপনাদের থেকে আমরা এগুলো শুনবো, যে আপনাদের বেসিক ইনফরমেশন, আপনাদের সেলফ ইন্ট্রোডাকশন ইংলিশে দিবেন। ওকে, এগুলো আমাদের একেবারে প্রাথমিক লেভেলের। তারপর থাকছে এগুলো স্পোকেন ইংলিশেরই অংশ, এগুলো হচ্ছে আরেকটু হাই লেভেলের, অর্থাৎ এখানে আপনার একটু প্রফেশনাল লেভেলের, যখন আপনি কোথাও চাকরি করেন কর্পোরেট লেভেলে, তো সেক্ষেত্রে হলে আপনি এটা মুখস্থ করতে পারেন, তো সেই হিসেবে এটা দেওয়া হয়েছিল। তো মোটামুটি এখানে এসে শেষ। এটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের আরেক অংশ, যেটি
ইংলিশ কনভারসেশন বিটুইন টু পারসনস। তো এগুলোর মাধ্যমে আমরা দুইজনের মধ্যে স্পোকেন ইংলিশের যে কথোপকথন সেটা শিখব। পিকচারের মাধ্যমে শিখলাম। তারপরে হচ্ছে আমাদের আরেকটি অংশ থাকবে যার মাধ্যমে আমরা দুজনের মধ্যে একটি বিষয়ের উপরে কিভাবে স্পিকিং করা যায় সেটা আমরা এখান থেকে শিখব। আর হচ্ছে এছাড়াও আমরা মোটামুটি এক্সপার্ট হয়ে গেলে তখন আমাদের টপিক দেওয়া থাকবে, সো সেটা সামনে আসছে। এই যে ধরনের বিষয়গুলো থাকবে এমিলি অ্যান্ড লুসি এর মধ্যে কথোপকথন। তো হোমওয়ার্কগুলো এভাবে দিয়ে দেওয়া হবে, এভাবে থাকবে হোমওয়ার্কগুলো। স্যার এটা কতদিনের কোর্স? এটা হচ্ছে 2 মাসের কোর্স, 24টি ক্লাস থাকবে। এখন ডেলিভারিং আ প্রেজেন্টেশন অন আ সিলেক্টেড টপিক। আচ্ছা, আপনার একটু মিউট রাখেন, আপনার নয়েজ হচ্ছে। তো এই যে ছোটোখাটো বিষয়ের উপরে ছোটোখাটো বক্তৃতা শুরু হবে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপরে আসছে মাই এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা ছোটো আকারে এরকম বিষয়গুলো থাকবে। চাইল্ডহুড মেমোরি, শৈশবের একটা স্মৃতি। এরপরে হচ্ছে দি ইম্পর্টেন্স অফ এআই ইন এডুকেশন। এরপরে আরও যখন আমরা আরও বেশি দূরে যাব তখন এটা কি হবে, আরেকটু অ্যাডভান্স লেভেলের হবে, যেমন একটু বড়সড় যে বিষয়ে বক্তৃতা দেওয়া যায়, যেমন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সোশ্যাল মিডিয়া, তো এই বিষয়গুলো থাকবে। এবং এই ক্লাসগুলো যেভাবে চালানো হবে সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো এইভাবে যেটা দেখছেন যে পুরো ক্লাস এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে। আর হচ্ছে এই বিষয়গুলো একদিন আগেই পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে ক্লাসে জয়েন করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হবে সেই যাত্রা। তো বিষয়টি কারো কোনো প্রশ্ন আছে কি না? সবগুলো বিষয় বুঝেছেন কি না যে আমরা কিভাবে করতে যাচ্ছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লাসে চলে যাই। তো আমরা এগুলো জানতে পেরেছি যে কিভাবে মূলত আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা শুরু করব। তো এখন আমরা একটু সেলফ ইন্ট্রোডাকশনের দিকে চলে যাই। সো কেউ একজন একটু নিজের পরিচয় ইংলিশে তুলে ধরেন। কেউ রেডি আছেন? Who is ready to introduce yourself in English? Tuhin, are you here? Are you ready? Yes, sir. Okay. Yes, sir. Okay. Please. Assalamualaikum. My name is Premasan and I'm from Goa, but I live in England and I'm a teacher. That's all. Finished? Okay. ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা যেগুলো আগে থেকে শিখে এসেছি সেই মডেলসগুলো কিন্তু আমাদের মাথায় অলরেডি আছে। এখন এই মাই নেম ইজ এগুলো কিন্তু এখন আর হয় না, মাই নেমস, ঠিক আছে? আই লিভ, এই উচ্চারণগুলো কি করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। আপনি আসলে কি টিচার সেটা কিন্তু বলতে হবে যে আই এম অ্যান ইংলিশ টিচার। তো যাই হোক, এভাবেই আপনাদের নিজের পরিচয়টা তুলে ধরতে হবে আরও খুব সুন্দরভাবে, যেটা আপনার বয়স কত বা এগুলো আপনি ইনক্লুড করতে পারতেন, যেহেতু আমাদের বিষয়গুলো হচ্ছে বিগিনার লেভেলে। ওকে, অ্যানাদার পারসন হু ইজ রেডি টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আস? নেক্সট। বলি স্যার। ওকে, ইউ আর ওয়েলকাম।
Take your turn. Imtiaz Ahmed. Assalamu alaikum. My name is Abdul. I live in Chapanarganj. I come from Singapore. মানে স্যার সেলফ ইন্ট্রোডাকশন মানে স্যার আমি পুরোটাই দিব আপনার মানে যতটুকু আপনি পারেন। After 5 years old, I complete SSC in 2010. There are family members. My mother and Okay, that's great. Thank you so much for presenting your lesson. So another participant who is ready next. sir. Okay, Muhammad Suman. Okay, please sir, take your turn. My name is Mohammad Suman. I am 30 years old. I am from Bogota. I have passed my SSC in 2013 and SSC in 2015. I have completed graduation in political science from Bangladesh University in 2023. I live with my family and I like to spend time with my family. So that's all. Okay, that's great. Thank you so much. That was a great presentation. That really admirable, and I truly appreciate your presentation. Now I'm moving on to another participants. Dear learning partners, who is ready next? Could you please raise your hands? Next, কে বলবেন? কেউ আছেন? Walaikum assalam. Abu Said, you are welcome. Okay, thank you so much. That's great. Okay, now we're moving on to our written conversation. So আমরা এখানে যেটা দেখেছিলাম, আমরা সহজ একটি কনভারসেশন এর বিষয়ে দেখব। Okay, thank you so much. Happy Akhtar, you are welcome to introduce yourself. Could you please take your turn? Assalamualaikum. My name is Happy Akhtar. I am 26 years old. I live in London. I complete my SSC in 2014 and my SSC in 2015. I am a responsible and sincere person and think about studying and just writing. Speaking and spoken English. I like to help others and Okay, you finished? Okay, mashallah. Happy Akhtar. Sir, You're- sir, I'm the bottom of this. Okay, okay, okay.
এই এখন এর আগে যখন কাজের জন্য বাইরে ছিলাম ওকে, দ্যাটস গ্রেট। এই কোর্সটা স্যার বন্ধ দিয়ে দিয়েছে স্যার বলেন নাই স্যার আসলে এই জন্য একটু জানতেছি স্যার, প্লিজ মাইন্ড করবেন না স্যার। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট, দ্যাটস নট অ্যান ইস্যু। সো আমাদের কোর্সটা হচ্ছে দুটো বিষয় আছে এখানে, একটা গ্রুপ সেশন আর একটা হচ্ছে 1-to-1 সেশন। 1-to-1 সেশন মূলত ওনাদের জন্য যারা আসলে সময় পান না যে এই বিষয়গুলো কমপ্লিট করবেন। কারণ আমি শুরুতেই বলেছি যে আমরা কিন্তু কোনো ধরনের মানে বিভ্রান্তিকর অ্যাডভার্টাইজমেন্ট এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। যে আপনি আমাদের কোর্স করেন আর না করেন, সেটা হচ্ছে আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি গ্রুপ কোর্সে জয়েন করেন। আমাদের গ্রুপ কোর্স হচ্ছে 2 মাস ব্যাপী চলবে, 24টি ক্লাস, আর হচ্ছে কোর্স ফি হচ্ছে 1499 টাকা। আর যদি আপনার যথেষ্ট সময় না থাকে তাহলে আমি রেকমেন্ড করব, আপনার জন্য সবচেয়ে ভালো হবে 1-to-1 সেশন। 1-to-1 সেশনও সপ্তাহে 3 দিন এবং এটাও সপ্তাহে 3 দিন, এইভাবে 1/4 ঘন্টা করে, 1 ঘন্টা 15 মিনিট করে। তো 1-to-1 এর কোর্স ফি হচ্ছে 5000 টাকা। কারণ হচ্ছে এখানে আমাদের অনেকজন জয়েন করবেন আর ওখানে শুধুমাত্র আপনি একাই প্রাইভেট পড়বেন। 1-to-1 এর অনেকগুলো সুবিধা রয়েছে যেগুলো হচ্ছে আমাদের টেক্সটে উল্লেখ করা আছে, আমরা এখন এতগুলো বলার সময় নেই। ওকে, গট ইট। সো আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সো উই আর মুভিং অন টু আওয়ার নেক্সট লেসন। সো আমাদের স্পোকেনগুলোও কিন্তু বিভ্রান্তিকরভাবে তৈরি না। আমাদের স্পোকেনগুলো একেবারেই কি যেই টেন্সগুলো আমরা পড়েছি ওর মধ্যেই কি স্পোকেন, যেটা খুব, এটা তৈরি করা খুব চ্যালেঞ্জিং বিষয়, আমার অনেক সময় লেগেছে এটা তৈরি করতে। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছাড়া আর কোনো কিছুই পাবেন না, কিন্তু আপনার কাছে এটা মনেও হবে না যে মানে এটা তো ভাঙাচোরা, এরকম না। আচ্ছা যাই হোক, এটা কি দেখা যাচ্ছে সবার কাছে? না স্যার, কোনো কিছু দেখা যাচ্ছে না। ওকে ওকে, তো আমি মনে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি স্ক্রিনটা ফুল শেয়ার করা হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এবার কি দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো একজন একটু পড়ে ফেলবেন, কে আসবেন, হু ইজ রেডি ফর দ্যাট? প্লিজ স্যার, আপনি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্টেড ফ্রম হিয়ার। স্যার জেমস থেকে শুরু করি স্যার, এখান থেকে স্যার। ওকে, এটা আগে বলেন আপনি, এটা আসলে কি? An English professor question this as Oliver and Williams. James, I am James. Oliver, I am Oliver. এখানে এই কথাটা আপনি যাকে শিখাবেন অথবা বলবেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে যে এটা কেন বলা হচ্ছে, ঠিক আছে? জেমস, জেমস বলছে, আপনাকে এভাবে বলতে হবে। জেমস বলছে হাই আই এম জেমস। জেমস বলছে হাই আমি জেমস। অলিভার, অলিভার বলছে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আই এম অলিভার, আমি অলিভার। ঠিক আছে, বিষয়গুলো এভাবে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে হয়তো কি দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, কিন্তু এরপরে আমরা একটা যাই যেখানে কি নেই, অর্থ নেই, তাহলে সেটা কি হবে? যোগ্যতা ভালো হবে, হ্যাঁ, এই বিষয়গুলোতে আসতে হবে। ওকে, লেটস গেট স্টার্টেড। এখান থেকে শুরু করি, আমরা এর ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিব। ওকে, এখান থেকে শুরু করেন, কে পারবেন? হু ইজ রেডি ফর দ্যাট? যে পারবেন উনিই আসেন, যার অ্যারাউন্ডে কোনো নয়েজ নেই উনি আসলে আরও ভালো। আমি এখান থেকে, হ্যাঁ ওকে, লেটস গেট স্টার্টেড। আমার এখানে কি নয় করতে বেশি? শুরু করেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো লাকি, হাউ আর ইউ? আমি বলছে আমি লাকি, তুমি কেমন আছো? লাকি নো, লুসি, লুসি। এমিলি, হ্যালো লুসি, হাউ আর ইউ? লুসি, আমি ভালো আছি, থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ? এখানে থামতে হবে। আই এম ওয়েল, আই এম ওয়েল, থ্যাংক ইউ।
এখানে ওয়েল এর মধ্যে কম থামতে হবে, থ্যাংক ইউ এখানে একটু বেশি থামতে হবে। আম ওয়াও, থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা? আমি আমি ভালো আছি, ধন্যবাদ তোমাকে, তোমার কি অবস্থা, মানে তুমি কেমন আছো। নেক্সট, I'm very well. Thank you. এটা হয়েছে, খুব ভালো আছি, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। নেক্সট, ধন্যবাদ তোমাকে। Is there no exam this week? অ্যানুয়াল এক্সাম মানে বাৎসরিক পরীক্ষা। এটা কি বাৎসরিক পরীক্ষা? নো, এটা তো এটা না, এটা হচ্ছে বাৎসরিক পরীক্ষা কি এই সপ্তাহে? বাৎসরিক পরীক্ষা কি এই সপ্তাহে? হ্যাঁ। Yes. হ্যাঁ। Is it on Thursday? ইজ ইট অন থার্সডে? প্রশ্নবোধক শব্দ, এই প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে তার শেষ অংশটা কি হবে? ধাক্কা দিয়ে উচ্চারিত হবে, ঠিক আছে? সেটা ইজ ইট অন থার্সডে এভাবে হতে পারে, আবার এটা এভাবেও হতে পারে, ইজ ইট অন থার্সডে, এই দুইভাবে হতে পারে। একটা হচ্ছে একেবারে প্রশ্ন জিজ্ঞেস করার মতো, আরেকটা হচ্ছে আশ্চর্যজনিত হয়ে একটু প্রশ্ন, এই দুভাবেই কি করে তারা প্রশ্ন করে। কি অর্থ? এটা কি মঙ্গলবারে হবে? নো, থার্সডে বৃহস্পতিবারে হবে। এটা কি হবে না, এটা কি বৃহস্পতিবারে। আমরা অর্থ করব শাব্দিক, আমাদের এখানে কোনো ধরনের ব্যাখ্যামূলক অর্থ চলবে না, কারণ আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই শাব্দিক অর্থটা করতে হবে, ঠিক আছে? এটা কি বারে? এটা কি বৃহস্পতিবারে, এটা মানে কি এক্সামিনেশন, ঠিক আছে? নেক্সট, তারপরে Only. Is it currently available? এটা পাওয়া যাবে on the official website. এটা available পাওয়া যাবে official. নো, এখানে তো হচ্ছে এটা প্রশ্নবোধক বাক্য। ইজ ইট কাইন্ডলি অ্যাভেলেবল অন দি অফিসিয়াল ওয়েবসাইট? এটা কি available? অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ, এটা কি বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ, ঠিক আছে? এটা কি ওকে, এটা না পারলে সমস্যা নেই। নেক্সট, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে কি আছে? Lucy? No. Please go on the department notice board. ডিপার্টমেন্টাল নোটিস বোর্ড। Departmental notice board. No, it is on the departmental notice board. না, এটা মানে এখানে বলছে নো মানে হলো এটা অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হয়নি, বরং এটা বিভাগীয় নোটিশ বোর্ডে আছে, মানে বিভাগীয় নোটিশ বোর্ডে এটা টানানো হয়েছে। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমাদের এই কনভারসেশন, এই বিষয়গুলো এইভাবে চলবে আমাদের। এরপরে হচ্ছে আমরা যদি একটু পিকচার অ্যানালাইসিসের বিষয়গুলো দেখি। তোহিন, আর ইউ রেডি ফর দ্যাট? Yes, I am ready. হ্যাঁ, আপনি তো পিকচার অ্যানালাইসিস করে অভ্যস্ত আছেন। এটা কি হলো? আচ্ছা, এখানে কই Okay, let's get started. Please explain everything inside the picture. এটা Okay. sorry, সমস্যা দেন এইটা দেখা যাচ্ছে? দেখাই হয়। হুম। এটা তো দেখা হয়তো কিন্তু এখানে এটা আমি তো পড়িনি। একটু বলেন, যা দেখছেন একটু বলেন ইংলিশে। Okay. I think this is the village and there is a tree. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। তো এখানে আমাদের বিষয়গুলো এভাবে আমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে, বিষয়গুলো বুঝেছেন। সো এখন আপনাদের কি কোনো মতামত আছে কিনা? সো ক্যারিয়ার আপ একাডেমি, ডিয়ার মাহমুদুল হাসান স্যার, আর ইউ হিয়ার?
Okay, could you please present your insight and show your reflection to us about this course? May I have you on the screen today? আচ্ছা সবাই মিউট করেন, সবাই সবার মাইকগুলো একটু মিউট রাখেন, নিজেদেরকে একটু মিউট করেন। হ্যালো স্যার, আপনারটা ভালো করে শোনা যাচ্ছে না, আর একটু সাউন্ড। তো কারো কোনো প্রশ্ন আছে? Am I audible now? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, দ্যাটস গ্রেট, Okay, thank you so much. দ্যাটস কোয়াইট So, বিউটিফুল thank you very সাউন্ড। much, sir, for giving me a floor. ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে জয়েন করেছেন। তো আশা রাখছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো যারা আসলে আমরা জীবনে অনেক কিছু বড় কিছু করতে চাই কিন্তু শুরুটা করতে চাই না, বিগিনিং ইজ হাফ ডান। আমরা যদি শুরু করি ভালোভাবে, ওয়েল বিগিনিং, তাহলে এটা আসলে অর্ধেক কাজটাই হয়ে যায়। কিন্তু দেখা যায় প্রোক্রাস্টিনেশন একটা শব্দ আছে, গড়িমসি, আজকে না কালকে এই স্যারেরটা একটু দেখি, ওই স্যারেরটা একটু দেখি। স্যার যত ভালো হোক না কেন, আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন না করতে পারেন তাহলে আসলে আপনি সাকসেস হতে পারবেন না। কেন? কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। আপনার ধারাবাহিকতা মেনটেন করাটাই হচ্ছে সফলতার একটা চাবিকাঠি। তো আমরা কেরিয়ার আপ একাডেমি দীর্ঘদিন ধরেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এক একটা গ্রুপের মধ্যে 500-700 জন পর্যন্ত আছে, একাধিক গ্রুপ আছে, একাধিক গ্রুপে লিঙ্ক দিয়েছি, কিন্তু খুব অল্প জনে জয়েন করেছে, এই তো 13-14-15 জন। এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে অনলাইনে একটা ক্লাসে শেষ পর্যন্ত থাকবে খুব কম জনই। কিন্তু আসলে স্যাম্পল সবসময় কম হয়। এখন পর্যন্ত যারা টিকে আছেন, এই যে ধৈর্য সহকারে, স্যার কি বলে, আমি তো আমার জীবনের মধ্যে ইংরেজি শেখাটার মধ্যে একটা পরিবর্তন আনতে চাই। সো আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে যে কিছু একটা করতে হবে, বা এই ইংলিশ শেখার জার্নিটাকে আমাকে লাস্ট পয়েন্টে যেতে হবে, এইটার আসলে সবাই ধরে রাখতে পারে না। এরা আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে এরকম গড়িমসি করে, প্রোক্রাস্টিনেশনের ধোকায় পড়ে যায়, যে দেখা যায় আজকে না কালকে শুরু করবো করে আর শুরু করা হয় না। আর কোনো কিছু শুরু করলেও তারা কনসিস্টেন্সি মেনটেন না করতে পেরে একবারে এন্ডিং পয়েন্টে যেতে পারে না। সো আশা করছি এখানে যারা আছেন প্রত্যেকেই যুক্ত হবেন। নিশ্চয়ই এই কারণেই আপনি জয়েন করেছেন যে আপনার এই ল্যাকিংটা আছে। আমাদের এখানে আপনি যেটা প্লাস পয়েন্ট হিসেবে পাবেন, আমাদের সম্মানিত ট্রেনার আব্দুল্লাহ স্যার অনেক অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি খুবই অ্যাক্টিভ একজন মানুষ, এবং আপনি ধরে ধরে বারবার জিজ্ঞেস করতে পারবেন, শিখতে পারবেন। এটা আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে, সবাই চায় একটা ধারাবাহিকতা মেনটেন করে একটা ভালো পজিশনে যেতে। তো আমাদের আলহামদুলিল্লাহ স্যার তো পুরোটাই মানে ইংলিশে কন্ডাক্টই করেনি। এর আগে উনি যখন অ্যাডভান্সের কোর্সগুলো করাইতো, অনেকে দেখা যায় স্যারের টোন শুনে ভয়ের জোটে আর ক্লাসে আসতো না, যে স্যারের যে হাই লেভেলের এক্সেন্ট, এটা মনে হয় আমি নিতে পারবো না। তো আমরা পরামর্শক্রমে বেসিক থেকে শুরু করছি। তো যারা যুক্ত হয়েছেন তারা আমাদের সাথে দ্রুত রেজিস্ট্রেশন করে কনফার্ম করে ফেলবেন, পেমেন্ট করে ফেলবেন। আশা রাখছি এটা আপনার জন্য অনেক অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার এই কোর্সটাতে হচ্ছে 24টা হচ্ছে ক্লাস হবে, এবং হচ্ছে 2 মাসের কোর্স, 24টা ক্লাস হবে। এই আমি 24টা ক্লাস করলে স্যার আমরা কি স্যার ফ্লুয়েন্সি পাবো স্যার? আসলে ফ্লুয়েন্সির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে এই 24টা আমাদের কোর্সটা হচ্ছে, এটা কিন্তু বেসিক টু ইন্টারমিডিয়েট কোর্স। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি আরো বেটার কিছু চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্সের মধ্যে চর্চা করতে হবে। এখন কথা হচ্ছে যেটা, যে 24টা ক্লাস করেই যে আপনি একদম ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, এইটা যদি কেউ গ্যারান্টি দেয় তাহলে সেটা ধোঁকাবাজি হয়ে যাবে। কিন্তু আমরা এতটুকু আপনাকে কনফিডেন্স দিতে পারি যে আপনি যদি এই 24টা ক্লাস নিয়মিত ভালোভাবে আমাদের মেন্টরের দিক নির্দেশনা, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি করার পরে আপনি যদি স্যাটিসফাইড না থাকেন, ভালো কিছু করতে না পারেন, এর পরবর্তীতে আমরা আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি যে স্যার আমি 24টা ক্লাস করছি, আমার ক্লাসে তো টাইমটাই লস হইলো, আমাদেরকে ফেরত দেন, মানে দেন। ইনশাল্লাহ আমি আপনাকে পুরো মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি স্যাটিসফাইড না থাকেন
তাহলে মানি ব্যাক গ্যারান্টি। কিন্তু বিষয় হচ্ছে যে আপনাকে নিয়মিত, আমাদের ইতিমধ্যে স্যার বলেছেন, আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে। তো করার পরবর্তীতে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে, কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাস পাবেন এবং কথা বলতে পছন্দ হবে। এর পরবর্তীতে আপনি যদি আমাদের আরেকটা অ্যাডভান্স লেভেলে করতে পারেন এবং আমাদের আব্দুল্লাহ স্যার, আমরা যেরকম বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময় যে লাইভ গুলো করি বা কথা বলি, এভাবে যতক্ষণ আপনি বলবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার কি হবে, ফ্লুয়েন্সিটা আসবে ইনশাল্লাহ। এরপরে আমি এর সাথে think you have একটু got my point. যুক্ত করতে চাই স্যার, Yes, করতে sir. পারি। সেটা হচ্ছে আমরা কিন্তু দেখেন আমাদেরকে আপনাদেরকে একেবারেই মানে ধাপে ধাপে বিষয়গুলোতে সব দেখাতে গেলে অনেক কয়েক ঘন্টা লেগে যাবে। তো যেটা বুঝলেন হচ্ছে আপনাদেরকে ধাপে ধাপে আগানো হবে এবং গ্রামার পাশাপাশি টেক্সট রিডিং এবং তারপরে হচ্ছে স্পোকেন, এবং যাতে করে আপনি হেজিটেশন ফিল না করেন, এবং পিকচারের ব্যবস্থা করা হচ্ছে। এরপরে এখানে মানে বিটুইন 2 পারসন এখানে কথোপকথন সেটাও থাকছে। এরপরেও আমাদের যেগুলো অপশন থাকছে, আমরা ফর মেন অ্যান্ড ওমেন আমরা আলাদা গ্রুপ করেছি। এই যে এটা হচ্ছে মেন্স গ্লোবাল র্যাপিড ইংলিশ ফ্লুয়েন্সি প্রোগ্রাম থ্রু লাইভ অনলাইন মিটিংস অ্যান্ড ভয়েস প্র্যাকটিস ফোরামস, ঠিক আছে। তা আমি যেভাবে ইংলিশ শিখেছি এভাবে মানুষের সাথে কথা বলে, তাদেরকে কল করে, তাদের সাথে লাইভ করে, এখন তো আমি লাইভ করতে পারি। এই যে আমাদের এই যে প্রত্যেকটা লাইভের কিন্তু আছে যে আমি কালকে লাইভ করব, আজকে লাইভ করব, এগুলো কিন্তু আছে এখানে যুক্ত হয়ে। এখানে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমার টাইমলাইনে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখানে কমপক্ষে 270 জন মেম্বার রয়েছেন। আপনি তাদের সাথে কল করবেন, কল করে কথা বলবেন, এখানে কোনো হেজিটেশন ফিল করার কিছু নেই। এখানে এসে একটা মেসেজ দেবেন যে কুড ইউ প্লিজ কল মি রাইট নাও টু প্র্যাকটিস ইংলিশ, এভাবে বলবেন যে যারা আমার সাথে এখন ইংলিশ কথা বলতে চান আমাকে একটু কল করুন। তাহলে দেখবেন অনেকে আপনাকে কল করবে। যেখানে অনেক অ্যাক্টিভ পারসনসরা রয়েছেন, ওনারা আমাদের সাথে এই যে লাইভে যুক্ত হয়ে, উনি একজন লাইভে যুক্ত হয়েছিলেন। এখানে অ্যাক্টিভ পারসন আছে প্রায় 3-4 জন। কারণ হচ্ছে সবাই লাইভ করতে পারে না, কারণ এখনও পর্যন্ত ওই লেভেলের ফ্লুয়েন্সি এতজন মানুষের মধ্যে খুব কমই আছে। যেটা স্যার বললেন যে সবাই কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন, এটা হলো আমাদের সমস্যা। তো যার কারণে এখানে আমরা এই পর্যন্ত আসতে পারি না। এত শত শত মানুষের মধ্যে মাত্র 3 জনকে আমরা এখানে পাই লাইভের জন্য, যারা এই যে অনেকে দেখেন এখানে ক্যামেরা বন্ধ করে রাখছে, কারণ তারা হেজিটেশন ফিল করে, লজ্জাবোধ করে। তো এই জিনিসগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের এতগুলো প্রোগ্রাম, এতগুলো আয়োজন, এবং যাতে করে মেন্স অ্যান্ড ওমেন্স ওনারা আলাদাভাবে প্র্যাকটিস করতে পারেন। এই জন্য মেন্সদের ক্লাব আলাদা এবং ওমেন্সদের গ্রুপ হচ্ছে আলাদা। এখানে অনলি ওমেন্স, ওনারা এই যে অনলি ওমেন্স ওনাদের প্র্যাকটিসের জন্য, এবং ওনারা এখানে কথা বলে প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো এই এতগুলো প্রোগ্রাম রাখার পরেও, এরপরেও যদি আপনি না পারেন এবং আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ আপনি অবশ্যই কাজগুলো করেছেন, হোমওয়ার্ক ঠিক মতো আদায় করেছেন, এই যে আমাদের যে 2 মাস ব্যাপী কোর্স হবে, আর সারাদিন আপনি প্রশ্ন করবেন, আপনি না বুঝলে সেটা লিখে পাঠাবেন। এই যে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে স্যার এতটুকু অংশ আমি বুঝছি না, এটা আমাকে বুঝিয়ে দেন। ইনশাল্লাহ আপনাকে মানে খুব দ্রুতই আপনাকে এই বিষয়গুলো ফিডব্যাক দেওয়া হবে এবং সাথে সাথে আপনি রেসপন্স পেয়ে যাবেন। তারপরেও যদি আপনি পারেন না, তাহলে স্যার যেটা বললেন যে হচ্ছে আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে। স্যার ওকে, কুড ইউ প্লিজ ইউ ক্যান টেক ইউর টার্ন। থ্যাংক ইউ স্যার। যে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, বাকিটা আপনাদের উপরে। আসলে এটার হচ্ছে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আর কি, ঠিক আছে। You have to start, you have to try, because you won't know how far you can go if you don't try. মূলত হচ্ছে সূচনাটাও আপনাকে করতে হবে, চেষ্টাটাও আপনাকে করতে হবে। আপনি তো আসলে আব্দুল্লাহ স্যার দেখা যাচ্ছে 5 পাস শো করেনি, কিন্তু আজকে চেষ্টার দ্বারা মাস্টার্স অনার্স পাস করা লোকদেরকে পড়ায়। সাইফুর রহমান স্যার ওনাকে ওনার ব্রাঞ্চের জন্য ডেকেছে, কিন্তু যায়নি, যেহেতু ওখানে মহিলাদেরকে সরাসরি সামনে থেকে পড়াতে হবে, ছেলে মেয়ে একসাথে, আরো বেশ কিছু ইস্যু আছে। তো কথা হচ্ছে যেটা যে স্যার উনি চেষ্টা করেছিলেন বলেই আজকে মনে করেন আমার আপনার মেন্টর হতে পারছেন। তো আমিও আপনি চেষ্টার দ্বারা কোন জায়গায় যেতে পারবো এটা হয়তো বা এখন অনুভব করতে পারছি না, কিন্তু শুরুটা তো করতে হবে। সো এটা আপনাকেই করতে হবে, ঠিক আছে। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকতে পারে, আর রাত অনেক হয়ে গিয়েছে। তো যারা আপনারা রেজিস্ট্রেশন করতে চান, আমাদের কোর্সটাকে এনরোল করতে চান, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে পেমেন্ট করে ফেলেন। প্রথম কয়েকজনের জন্য জাস্ট আমাদের কোর্স তো 5,000 টাকা, আপনি একটু
খেয়াল করে দেখবেন যে এখন আপনার এই টাকার ভ্যালুটা অনেক কমে গেছে। এই ভ্যালুয়েবল ইংলিশের মতো যেটাকে আপনি শিখে লক্ষ লক্ষ টাকা আয় করবেন, সেটাকে থেকে আপনার এই 5,000 টাকা খুব একটা বেশি কিছু না বর্তমান সময়ের মানির ভ্যালু অনুযায়ী। কিন্তু তারপরেও আমরা প্রথম কয়েকজনের জন্য এটাকে 70% ডিসকাউন্টে মাত্র 1499 টাকা, মানে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আগে। সো এই হচ্ছে আজকের মতো মেসেজ। কারো কোনো লাস্ট কোনো কোশ্চেন আছে? ওকে স্যার, আই থিঙ্ক Sir, one-to-one. they don't have any questions, sir. Yeah, you can. Sir, জি স্যার। one-to-one যদি করতে চাই স্যার, এটা কি কোর্স ফিটা একটু কমানো যায় না স্যার? ওয়ান টু ওয়ান আপনি মনে করেন এখানে যদি আমার 10 জন আসে, তাও দেখা যায় 15,000 টাকা চলে আসে। তা 2 মাসেও যদি হয় তাহলে হচ্ছে আসে 7,500 টাকা করে। আর আমাদের প্রতি মুহূর্তে আমাদের সবগুলো বাড়ছে। এখন আপনি যদি মনে করেন আপনি আপনার ছেলেকে একটা টিউশনি পড়াবেন অনলাইনে, সপ্তাহে 3 দিন করে হোক, ইয়াতে কত টাকা দিবেন স্যার? আর আপনিও মনে করেন আমার ছেলেকে টিউশনি পড়াবেন, কত টাকা দিবেন স্যার? কত টাকা নিবেন? 1,000 না 500 টাকা নিবেন স্যার? আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে 1 ঘন্টা দিবে, আমি তারপরে 24 ঘন্টা আমাকে অনলাইনে সাপোর্ট দিবে, আমি 1-to-1 কত দিব, আর আমি ইংলিশ শিখে কত টাকা কামাই করব? এইটাও তো একটু চিন্তা করার বিষয় আর কি। আমরা খুব একটা রাখিনি একটা ব্যাচ থেকে, যেখানে স্যার পুরো এফোর্টটা দিয়ে একটা আসবে, সেখানে একজন ব্যক্তি তার পুরো টাইমটাকে নিয়ে তারপরেও যদি মনে করে যে স্যার আমি আপনার 1-2 হাজার টাকা দিব, আপনারা চার্জ ধরছেন মাসে 5,000 টাকা, এটা বেশি হয়ে যায়, তার কিছু বলার নেই আর কি। ঠিক আছে, আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। আশা করি আপনি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন। সো এগুলো পার্সোনাল বিষয়, পার্সোনালি আলোচনা করাটাই বেটার আর কি, নাহলে আমাদেরকে ভুল বুঝবে নাকি। বাকি আমরা আপনাদের আসলে সেবার জন্যই আছি আর কি। সো আমরা আপাতত আপনাদেরকে একটাই বলবো, আমাদের প্রাথমিক পর্যায়ের দিকে থাকার কারণে আপনি এখন যেভাবে যদি একটা গ্রুপেও জয়েন করেন, সেখানে হয়তো 5 জন 7 জন 10 জন থাকবে, অনেকটা 1-to-1 এর মতোই পাবেন। 1-to-1 এর মধ্যে কিছু প্রবলেম আছে, প্র্যাকটিস করা যায় কম, কিন্তু জিজ্ঞাসা করা যায় বেশি, বোঝা যায় ধীরে স্থিরে। আবার গ্রুপের মধ্যে একটা সুবিধা হলো যে সবার সাথে প্র্যাকটিস করা যায়। অসুবিধা হলো অনেক সময় অনেক কিছু কোশ্চেন করা যায় না। সো এভরিথিং হ্যাজ মেরিটস এন্ড ডিমেরিটস, প্রত্যেকটা জিনিসেরই ভালো সাইড খারাপ সাইড আছে, এইটারও থাকবে। তবে যার জন্য যেটা সুইটেবল হয় তিনি সেটাকে চুজ করবেন, এইটা হচ্ছে তার ব্যাপার। সো বাকি আমরা আমাদের যেহেতু এখন পর্যন্ত আমরা মাঠে নতুন, অর্থাৎ ফিল্ডে নতুন আছি, এখনো আমাদেরকে অনেকে চেনে নি, আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে অনেকের সংশয় আছে ভাবে, কিন্তু এখানে তো মনে হয় অনেকে পুরাতন। মামুন স্যার আমাদেরকে চেনেন, ইমতিয়াজ স্যার আগে থেকে চেনেন, তুহিন স্যারও চেনেন, মোটামুটি ভাবে অনেকে আমাদেরকে জানেন, দীর্ঘদিন ধরে চেনেন। তো সেই জায়গাটা থেকে এখন যেহেতু আমরা আগে, যেমন আমি ব্যক্তিগতভাবে মাহমুদুল হাসান খান অনেকগুলো ব্যাচ ফ্রি পড়িয়েছে, আব্দুল্লাহ স্যার অনেক খেদমত করেছেন, কিন্তু আমরা দেখছি যে এটার দ্বারা মানুষের জীবনে ভ্যালু অ্যাড হয় না। আমি সাবিত রায়হান স্যারের একটা ট্রান্সফরমেশন কোর্স করতেছি 1 বছর মেয়াদে, এটার ভ্যালু হচ্ছে 3,25,000 টাকা। আপনারা যারা বিজনেসের সাথে রিলেটেড আছেন তারা জানেন যে কোচ কান্তন স্যার নামে একজন আছেন, ওনার ব্রেভ কোর্স শুরু হয়েছে 3 লাখ থেকে, এখন হচ্ছে 5 লাখ টাকা। ওনার হচ্ছে একটা ট্রেনিং আছে, 12টা ক্লাস করবেন, 6টা অনলাইনে 6টা অফলাইনে, এটার ভ্যালু হচ্ছে 18 লক্ষ টাকা। আপনাদের কি কারো জানা আছে এই বিষয়গুলো? জি স্যার। বলেছেন না স্যার? আচ্ছা, কারো না জানা থাকলে একটু ঘাটবেন যে কোচ কাঞ্চন স্যার, সাবিত রায়হান স্যার, এনাদের ভ্যালুটা কত আর কি, বা এনাদের কোর্স ফি গুলো কত, সেই জায়গাটা থেকে আসলে অনেক বেশি কমাই দিলে, ফ্রি দিলে ভ্যালু, তখন মানুষের জীবনে ভ্যালু অ্যাড হয় না। ওয়ার মানি গোজ এনার্জি ফ্লোজ, যেখানে আপনার এন্ড অলসো ফোকাস গোজ, যেখানে আপনার অর্থ যায় সেখানে আপনার এনার্জি এবং আপনার ফোকাস দুটোই যায়, ওখান থেকে একটা ভালো আউটপুট আসে। ঠিক আছে, আমি মনে হয় বুঝাতে পেরেছি বিষয়টা, একটু এইভাবে ক্লিয়ার করলাম, অনেকে মনে করেন আমাদেরকে ভুল বুঝতে পারেন। বাকি আমরা আপনাদের জন্য সর্বোচ্চ শুভাকাঙ্ক্ষী, সর্বোচ্চ ভালো, মানে আপনাদেরও তো আমাদের শুভাকাঙ্ক্ষী হতে হবে যে সবাই যখন তার জীবিকার তাগিদে অনেক রকম পন্থা অবলম্বন করছে, আমিও তখন আপনার সেবায় নিয়োজিত আছি, আপনিও কি আমার সেবায় করবেন না?
আপনার পর্যন্ত পৌঁছতে আমি অলরেডি, আপনি আমার সাথে কানেক্টেড হতে পারেন নাও হতে পারেন, অলরেডি আমি ইনভেস্ট করে ফেলেছি, অনেক টাকা বুস্টিং করেছি, অনেক টাকা খরচ করেছি, পোস্টার করেছি, প্ল্যাটফর্ম চালাচ্ছি, এই যে এমবি খরচ করছি, কত ধরনের সময় ব্যয় করছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ইটস ইউর ফ্লোর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা স্যারের বিষয়গুলো শুনলেন, তো এরপরে আশা করি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে মানে আমাদের বিষয়গুলো কেমন হতে যাচ্ছে। তো এরপরে আর কথা থাকছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো সি ইউ ইন আওয়ার আপকামিং সেশন ইনশাআল্লাহ। ওকে, আর লাস্ট একটা পয়েন্ট, যিনি আমাদের সাথে যুক্ত হবেন তিনি এমন ভাবে মেহনত করার চেষ্টা করবেন যেন আমরা পরবর্তীতে, আমাদের তো আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্মটা অনেক বড় হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, ইনশাল্লাহ আমাদের তো আরো অনেক শিক্ষক প্রয়োজন পড়বে, আরো অনেক ধরনের মেন্টর লাগবে। তো আপনি যেন আমাদের নেক্সট আরেকজন মেন্টর হতে পারেন, সেভাবেই আপনি মানসিকতা নিয়ে আমাদের সাথে কানেক্টেড হবেন এবং মেহনত করবেন ইনশাল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।